ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আরজে লাইফস্টাইলের নিউ আরও একটা ডেইলি ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। মনে হচ্ছে দীর্ঘ এক যুগ পর আপনাদের সাথে কথা বলার জন্য ভয়েস দিতে বসেছি। মনে হচ্ছে বেশ অনেক দিন হয়ে গিয়েছে আমি ভিডিও এডিট করি না, ভিডিও আপলোড করি না, আপনাদের কমেন্ট পাই না, আপনাদের কমেন্ট আমি মিস করছি। আমরা মা ছেলে ভীষণ অসুস্থ ছিলাম, লাস্ট ভিডিওতে বলেছিলাম। গত 1-1.5 মাস যাবৎ আমার ছেলেটা অসুস্থ ছিল, আমি প্রায় 1 মাস যাবৎ অসুস্থ ছিলাম। অসুস্থতা থেকে এখনও সম্পূর্ণ রিলিফ পাইনি। সেই সাথে প্রত্যেকটা আপুর বাচ্চাদের যেমন বাৎসরিক পরীক্ষা শুরু হয়েছে, আমারও ঠিক আমার সেমিস্টার ফাইনাল শুরু হয়েছিল। তো সেটা আল্লাহর রহমতে শেষ হয়েছে, বাট এখনও আমার পড়াশোনা শেষ হয়নি। আমার থিসিসের ডিফেন্স বাকি আছে, ওইটা নিয়ে এখনও ব্যস্ত আছি। তারপরেও পরীক্ষা যেহেতু শেষ হয়েছে, ভাবলাম আজকে আপনাদের সাথে আমি কথা বলতে বসি। আগের করা একটা ভিডিও এখন এডিট করে আপনাদের সাথে হুট করে কথা বলার জন্য বসলাম। ভিডিওটা শুরু করেছি সেদিন সকাল থেকে। জোহানের বাবা সকাল সকাল গিয়েছে বাজারে, তারপরে কাঁচা বাজার নিয়ে এসেছে, বেশ অনেক মাছ নিয়ে এসেছে, তারপর শুটকি নিয়ে এসেছে, মুরগি নিয়ে এসেছে। এখন প্রায় 1.5 মাস যাবৎ আমার বাসায় কোনো বোয়া নেই। তো বোয়াকে ছাড়া আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কাজগুলো কীভাবে স্টেপ বাই স্টেপ করি এবং অল্প সময়ে অনেকগুলা কাজ কীভাবে করেছি আর কি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগতে পারে। যারা একটু অলসতায় সময় কাটাচ্ছেন, আশা করছি আমার অলস আপুরা এই ভিডিও থেকে একটু হলেও ইন্সপিরেশন পেতে পারেন, তারপরেই কাজে লেগে যেতে পারেন। নর্মালি জোহানের বাবা মোটামুটি সব বড় বড় মাছ যেগুলো কিনে আনে সবগুলাই সে বাজার থেকে কেটে নিয়ে আসে, কারণ আমি একেবারে মাছ কাটতে পারি না। ছোট মাছ আগে নিয়ে আসতো যখন বুয়া আমাকে মাছ কেটে দিত। যেহেতু এখন বুয়া নেই, সে তেমন কোনো ছোট মাছ কিনে নাই, মোটামুটি সবগুলাই কেটে আনার মতো মাছ কিনেছে, তারপরে সব কেটে নিয়ে এসেছে। সাথে কিছু বড়ই নিয়ে এসেছিল, একদম এই সিজনের প্রথমবার বড়ই খেয়েছি। বড়ইটা খেতে ভালোই ছিল, আর একটু মরিচের গুঁড়া আর লবণ দিয়ে বড়ই খেতে, এরকম দেশি বড়ই খেতে আমার কাছে খুব ভালো লাগে। এনিওয়েজ তারপরেই আমি সকালের নাস্তা করার জন্য রুটি বানানো শুরু করলাম। তখনও জোহান বাবা ঘুম থেকে ওঠেনি, কারণ জোহানের বাবা খুব সকাল সকাল উঠে গিয়েই তারপরে বাজারটা করে নিয়ে এসেছিল। তারপরে আমি বেশি করে রুটি বানিয়ে নিচ্ছি, যেহেতু একবার রুটি বানাতে বসেছি। যেহেতু এখন বোয়া নেই, তো কাজ তো সব নিজেকেই করতে হচ্ছে। আমার যে খুব বেশি প্রেশার ফিল হচ্ছে তেমন না, বাট যেহেতু পরীক্ষা চলছে, আবার বাচ্চাও অসুস্থ, আমি নিজেও অসুস্থ, ওই জন্য অবশ্যই একটু প্রেশার ফিল করেছি। বাট এখন আলহামদুলিল্লাহ আমার কাছে রিলিফ লাগছে আর কি। তো বেশ অনেকগুলা আমি রুটি বানিয়ে নিয়েছি, আর এগুলা আমার মোটামুটি 1 সপ্তাহ চলে যাবে। 1 সপ্তাহ যাবে না, মনে করেন 3 থেকে 4 দিন যেতে পারে, কারণ জোহানের বাবা তেমন একটা রুটি খায় না, আর আমি সকালে মাঝে মধ্যে রুটি খাই এরকম। তো আমি নর্মাল ফ্রিজে এগুলা রাখবো এভাবে করে বক্সে ভরে, আর ওই দিন সকালে খাওয়ার জন্য বাকি কয়েকটা রেখে দিয়েছি। ওগুলা ভেজে তারপর সবজি বা যেটা আছে বাসায় সেটা দিয়ে খেয়ে নিব। তো এই যে আসলে মাছ মাংস কাঁচা বাজার যেগুলো করেছে, এগুলো আমার 1-1.5 মাস চলে যাবে। আমি আর ওকে বলছিলাম যে আমরা তো বাসা চেঞ্জ করে ফেলবো, তুমি এত বাজার কেন করেছো? তো বললো যে এর মধ্যে শেষ করে ফেলো। তো রুটিটাও বানিয়ে নিলাম, আমার বেশ কয়েকদিন চলে যাবে। তারপর এখানে আমি আবার কিছু পেঁয়াজ কেটে নিয়েছি বেশি করে, যেন আমার অন্তত 2 দিন পেঁয়াজ কাটতে না হয় রান্নাতে। এই 2 দিন এক বক্স পেঁয়াজ, এগুলা দিয়ে কোনো রকম রান্নাবান্না শেষ করা যাবে। এভাবে করে চিন্তা ভাবনা করে একটু বুদ্ধি করে যদি আসলে কাজকর্ম না করি, তাহলে দেখা যাবে আমার অনেক কাজ রয়ে গিয়েছে। আর শীতকাল তো একদম অলসতায় ভরপুর একটা দিন কাটে। এই দিনের বেলাতে আসলে নিজেকে একটু মোটিভেশন দিয়ে একটু
একটু নিজেকে পুশ করে যদি কাজ না করি দেখা যাবে সব কাজ রয়ে যাচ্ছে। আর যেহেতু বোয়া নেই তো এই যে আমি তারপর নাস্তা করার পরে তারপর কাপড় চোপড় সব ভিজাতে দিচ্ছি। আমি বিছনার একটা চাদর উঠিয়ে সেটা আজকে ভিজাতে দিচ্ছি। তারপর আর অনেকগুলা কাজ মানে কাপড় জমে গেছে সেগুলোও ভিজাতে দিচ্ছি। তো দুপুরের মধ্যে মোটামুটি সব কাজ এরকম বড় বড় কাজগুলো শেষ করব এই টার্গেট নিয়ে আসলে নেমেছি। এনিওয়েজ আপনারা কি আসলেই এখনও অনেকেই জানেন না কিনা বা সবাই এখন পর্যন্ত জেনে গেছেন কিনা যে মোহাম্মদপুরের দুইজন মা এবং মেয়েকে যে একজন বুয়া যে বাসায় কাজ করে গৃহকর্মী সে যে খুন করেছে। এই শব্দটা আসলে উচ্চারণ করতেও আমার মানে কাঁপছে, তারপরেও বললাম কি নৃশংসভাবে আসলে একটা হত্যাকাণ্ড ঘটিয়ে ফেলেছে বলার বাইরে। এটা দেখে আমার নিজের এতটা ট্রমাটাইজ লাগছে কি বলবো, আমার নিজের কথা মনে পড়ছে। আমার বুয়া যতদিন কাজ করেছে এভরিডে আমার ফিল হতো বাসায় তো জোহানের বাবা নেই, আমি আর আমার ছোট্ট ছেলেটা আছি, তো এই বুয়া চাইলে আমার অনেক ধরনের ক্ষতি করতে পারে। যদি আমাকে মেরে নাও ফেলে যে কোনো ধরনের হুমকি, যে কোনো ধরনের ব্ল্যাকমেল, আমার বাচ্চা নিয়ে ব্ল্যাকমেল করলে, একটা ছুরি দেখালে, একটা মানে ক্ষতি করার মতো যে কোনো একটা জিনিস দিয়ে আমাকে যে কোনো ধরনের ব্ল্যাকমেল করলে আমার দেখা যাবে চাবি দিয়ে দিতে হবে, দেখা যাবে আলমারি খুলে তারপরে সে যেটা চায় সেটা দিতে হবে। এরকম একটা জিনিস আমার এভরিডে ফিল হতো, মানে খুবই আমার ভয় লাগতো যে যে কোনো টাইমে সে চাইলে আসলে আমাদের যে কোনো একটা ক্ষতি করতে পারে। বাইরের বুয়া রাখার আসলে এটা সব থেকে বড় একটা কি বলবো অপকারিতা। এটা যদি আল্লাহ নসিবে রাখে আসলে মৃত্যু যে কোনোভাবেই হতে পারে বা যে কোনো দুর্ঘটনা যে কোনোভাবেই হতে পারে, বাট সবসময় আমাদের প্রস্তুত থাকা উচিত। তো এখন তো আমার বাসায় বুয়া নেই, বাট আমার বুয়াটা ভালো ছিল। সে মানে চুরি করা বা হচ্ছে কোনো নেগেটিভ কোনো ক্যারেক্টার আমি কখনোই দেখি নাই, বাট সে খুবই ফাঁকি দিত, মানে ছুটি নিত, ছুটি কাটাতো, বলতো না, আসতো না এরকম। তো আমি এখন জানুয়ারি থেকে নতুন বাসায় গেলে ভাবছি আমি বুয়া রাখবো না, কারণ এত টেনশন নিয়ে আসলে মানুষকে দিয়ে কাজ করানো যায় না। একটু কষ্ট হলেও নিজে কাজ করলে ঠিক আছে। আমি মাঝখানে ভেবেছিলাম না বুয়া রাখবো, এত কাজ আসলে পারবো না, বড় বাসা যেহেতু আরও পারবো না, কিন্তু এতটা ঝুঁকি নিয়ে কি আসলে বুয়া রেখে তাদেরকে দিয়ে কাজ করিয়ে সম্ভব যে এভরিডে এভাবে করে টেনশন নিয়ে একজন বুয়া আসবে? আর সব থেকে বড় কথা মানে নিজেকে সেভ করার মতো কোনো ওয়ে নাই। বাসায় যদি আরেকজন মানুষ থাকতো তাও হচ্ছে একটা কথা ছিল। এখন আমি আর আমার ছোট বাচ্চাটা, একজন বুয়া যখন থাকবে সে চাইলেই যে কোনো কিছু আমাদেরকে দিয়ে করতে পারে। তো ওইটা আমার এত বেশি মানে মাথায় সেট হয়ে গেছে কি বলবো যে আমি মানে বুয়াই রাখবো না আর, এরকম একটা চিন্তা ভাবনা। আর আমার হাজব্যান্ড তো একদম এই ঘটনাটা শুনে বলতেছে, বাবা আমি তোমাকে ওয়াশিং মেশিন কিনে দিব, আর কয়েকটা দিন ধৈর্য ধরো, তারপরে হচ্ছে আর ঘর মোছার ব্যাপারটা একটু কষ্ট করে ঘরটা মুছবা, কি করার। কিন্তু তারপরে এত ঝামেলা, এত টেনশন, আবার বউ বাচ্চা একবারে মেরে ফেলবে এরকম চিন্তা ভাবনা, এটা তো চিন্তাই করতে পারতেছি না। আর এরকম কোনো ঘটনা ঘটলে তো বাঁচবই না। তো মানে ও এটা বলতেছিল, আমার নিজেরই মনে হচ্ছে যে না মানে আর বুয়া রাখবো না। আর রাখলেও আমার কাছে মনে হচ্ছে যেদিন বাজার সাজার করবো, একটা বড় বাজার করা হয় মান্থলি, সেই মান্থলি বাজারের দিন অন্যান্য ফ্ল্যাটের যে বুয়ারা আছে ওখান থেকে যে কোনো একজনকে হয়তো বা বলবো যে মান্থলি আমাকে একটা দিন মানে আমার বেশ কিছু কাজ করে দেন, কয়েক ঘন্টা, আমি আপনাকে এতটুকু টাকা পয়সা দিব। এভাবে করে কেউ একজন রাজি হলে ওই মান্থলি একদিন করে রাখবো। মানে এতটা আমার মধ্যে ভয় ঢুকে গেছে যে আমি বুয়া রাখবো না। আপুরা আপনারা যাদের বাসায় বুয়া আসে আর কি, খুবই সাবধান থাকবেন। সাবধানের আসলে মায়ের নাই, বিপদ কোন দিক থেকে আসে কোনো বলা যায় না। যতটুকু সম্ভব সাবধানে থেকে, আমরা তো আসলে অনেক বাসা আছে যে বুয়া ছাড়া চলতেই পারে না, অনেকগুলা বাচ্চা কাচ্চা আছে, বাচ্চাদের স্কুলে নেওয়া আছে, তারপরে বা মানে সব কিছু দেখাশোনা করতে যেয়ে বাসার কাজ সব একা হাতে আসলে হ্যান্ডেল করা সব সময় সম্ভব হয় না, তো তাদের অবশ্যই বুয়া লাগে। বাট বুয়া রাখার সময় অবশ্যই এনআইডি কার্ড থেকে শুরু করে তার যত জন্ম পরিচয়
হয় বাসা কোথায়, হ্যান ত্যান সব কিছুই আসলে একদম মানে হাতের নাগালে রাখবেন, সব কিছু জেনে রাখবেন। মানে এইটুকু সচেতনতা আমার মনে হয় সবারই থাকা উচিত। আমি আরও মানে 2 দিন আগে ভিডিওটা মেক করতে চাচ্ছিলাম, ভিডিও আমার করা ছিল, এগুলো আমার অনেক দিন আগের ভিডিও, অনেক দিন মানে 15-20 দিন আগের ভিডিও, বাট আমি তো এর মাঝে আপলোড করতে পারি নাই। সেজন্য আমার কাছে মনে হচ্ছিল এই ভিডিওটা মেক করি আর আপনাদেরকে একটু সচেতন করি। আমি নিজেও যে সচেতন হয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি, তাহলে দেখা যাবে নিজেরা একটু কষ্ট করে কাজ করলেও এই ধরনের ঝুঁকি, এই ধরনের টেনশন এগুলা নিয়ে দিনের পর দিন পার করতে হবে না। যাদের আমার মতো খুবই ছোট ফ্যামিলি, একদম বড় যৌথ ফ্যামিলি না, তারা নিজেরা কষ্ট করে একটু যদি নিজেদের বাসাটা গোছানো রাখা যায় বা নিজের কাজকর্মগুলো নিজেরা করা যায়, আসলে ভালোই হয়, যে এই ঝুঁকি থেকে বাঁচা যাবে। যাই হোক, সবাই আসলে নিজের জায়গা থেকে সাবধানেই থাকবেন, ভালো থাকবেন, এটাই আমার প্রত্যাশা। সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। এর মাঝে দুপুরের অনেক কাজ করে নিয়েছি। আসলে কাজ করতে মানে কথা বলতে বলতে কাজের কথা তো বলাই হয় নাই। মাঝখানে আমি আসলে বেশ কিছু রান্নাবান্না করে ফেলেছি। ডাল রান্না করেছি রুই মাছ দিয়ে, শীতের সব সবজি একসাথে দিয়ে মিক্স সবজি বা ঝোল যেটা বলে, ওই মাছের ঝোল বা সবজির ঝোল ওইটা করেছি। ওইটা আমার ভীষণ পছন্দ, মনে হয় ঘরে ঘরে সবাই এখন ফুলকপি, তারপর নতুন আলু, তারপরে হচ্ছে শিম, এগুলা দিয়ে মাছ দিয়ে রান্না করে খাই। এটা শুধু মাছ না, যে কোনো কিছু দিয়ে এই সবজি তরকারিগুলো আসলে শীতকালীন এই সবজিগুলো খেতে খুবই ভালো লাগে। তো আমি একটু বেগুন ভর্তা করেছি, পোড়া বেগুনের ভর্তা, ওইটাও খেতে ভীষণ ভালো হয়েছে। তো দুপুরের রান্নাবান্না শেষ করেছি, কিন্তু এর মাঝে আবার আরও কাজ করে নিচ্ছি। যেই বিছনার চাদরটা উঠিয়ে আমি ভিজাতে দিয়েছিলাম, সেই বিছানায় আমি আরেকটা পরিষ্কার চাদর বিছিয়ে নিচ্ছি। এই চাদরটার বয়স মনে হয় 6 বছর হবে, কম হলেও। অনেক পুরানো একটা চাদর, বেশ অনেক দিন বিছানো হয়নি, রয়ে গিয়েছিল। অনেক দিন পরে হুট করে মনে হইলো যে এটা আজকে বিছাই। এটা সাইজে অনেক বড়, একদম সফট হয়ে গিয়েছে ইউজ করতে করতে, বা অনেকটা দিন সময় গেছে হয়তো বা সেজন্য। তো যেহেতু আমার বাসায় বাচ্চা আছে, আমি আসলে একদম হালকা কালারের যে চাদরগুলা, এগুলা এখনও আমার মন মতো করে ইউজ করতে পারছি না। তো এরকম একটু ডিপ কালারের চাদরগুলা ইউজ করলে আমার জন্য মানে একটু বেটার হয়। আমার বাচ্চাটা মাত্র 2.5 বছরের একটা বাচ্চা, সে তো খুবই নোংরা করে ফেলে, মানে 2 দিনেই নোংরা হয়ে যায় এরকম। ওই জন্যে আমি এখনও মানে খুবই সৌন্দর্য দেখার যে বিষয়টা, খুবই গোছানো সাজানো, ওই বিষয়টা আমার এখনও সম্ভব হয়ে উঠছে না। বাট ইনশাল্লাহ নেক্সট টাইম বাবু বড় হয়ে গেলে সব কিছু করতে পারবো ইনশাল্লাহ, এটাই আর কি সান্ত্বনা। তো দুপুরের মধ্যে দেখেন অনেকগুলা কাজকর্ম করে নিয়েছি, তখনও কিন্তু আসলে খাওয়া দাওয়া করিনি। জোহানের বাবা এসেছে, আমি এর মাঝে যে কাপড় সবগুলা ধোয়ার জন্য দিয়েছিলাম সবগুলাই আমি এখন হচ্ছে ধুয়ে নিয়েছি। তারপর গোসল করে নামাজ পড়ে দুপুরের লাঞ্চ করে নিয়েছি। এই তো দুপুরের মধ্যে মোটামুটি আমার সারা দিনের যত বড় বড় কাজ ছিল সেগুলো শেষ হলো। আর আমি একদিন ঘর মুছলে আসলে পরের দিন মুছতেছি না, কারণ আমার কাছে ঠান্ডা কাশি অনেক বেশি ছিল, যার কারণে আমার কাছে মনে হচ্ছিল যে আমার ঠান্ডা কাশি আসলে এই জন্যই যাচ্ছে না। তারপরে সন্ধ্যার পরে একটু বের হয়েছিলাম আমার থিসিসের একটু কাজে। তো আসার সময় আমি ভ্যানের মধ্যে এই ঝুড়িটা পেয়েছি। একটা না, অনেকগুলা ঝুড়ি বা অনেক ধরনের জিনিসপত্র আছে। ওখান থেকে এই ঝুড়িটা আমার খুব পছন্দ হয়েছে, 2 পাশে হ্যান্ডেল আছে ধরার মতো, আর এটা খুব ডিপ, মানে জিনিসপত্র আমি রাখতে পারবো। আর জানি না কি রাখবো, বাট দেখে ভালো লেগেছে ওই জন্য কিনে ফেলেছি। ওগুলার প্রাইস আসলে কম নেয় না, এখন ভালোই প্রাইস নেয়, মানে 250 টাকার কমে দিচ্ছেই না উনি আমাকে। আমি অনেক দূর চলে গেছি, 200 টাকা বলছে, অনেক দূর চলে গেছি, উনি দেয় নাই ফিক্সড প্রাইস। পরে দেখি অনেকক্ষণ পরে অনেক দূর চলে গেছি, তারপরে আবার ডাকলো, ডেকে বলতেছে নিয়ে নেন 200 টাকা দিয়ে। পরে আমি 200 টাকা দিয়ে ওটা নিয়ে নিয়েছি। এর আগে যে একটা দোকানে গিয়েছিলাম, বাকরখানি অনেক ভালো লেগেছিল, তিল দেওয়া, তো সেখান থেকে ছোট বাকরখানিগুলো আধা কেজি কিনে এনেছি। এটা আমার খেতে খুব ভালো লাগে চা দিয়ে, তো ওইটা আমি একটু বয়ামে ভরে নিয়েছি। তারপরে আরেকটা জিনিস নিয়েছি এখানে, এই হ্যাঙ্গারটা হচ্ছে এসএসের একটা হ্যাঙ্গার, জং ধরবে না, আর হচ্ছে এখানে প্রায় 12টা আছে,
মানে 12টা জিনিস রাখতে পারবো, এরকম হুক আছে। তো এইটা হচ্ছে লাগানোর জন্য এটার দুই পাশে এখানে এই যে সুন্দর করে ছিদ্র দেওয়া আছে, যে দেয়ালে লাগানোর যে প্যারেকগুলো আছে সেগুলো দিয়ে এটা লাগাতে হবে। আমি রান্নাঘরের জিনিসপত্র রাখার জন্য এটা কিনেছি। এটা খুবই ভারী এবং হচ্ছে কোয়ালিটি খুব ভালো। জানি না, সবারই তো এটা বাসায় থাকার কথা। প্রাইস নিয়েছিল 300 টাকা, এটা 1 টাকাও কমায় নাই। তারপর ঘর মোছার জন্য আপাতত এই মফটা নিয়েছি, পরে আরেকটা নিব ইনশাআল্লাহ। তো এই ছিল ছোটোখাটো কেনাকাটা। যাই হোক, আজকে আপনাদের কাছে লাইক চাইতেই ভুলে গিয়েছি। আপনারা যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন, জানেন কেউ আছেন কিনা, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। অনেক দিন পর কথা বলাতে অনেক জড়তা ছিল জানি, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।